ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে আরও 2 থেকে 3 বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে ব্যাংক নির্বাহীদের সংগঠন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবিবি। বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এক সাক্ষাৎ শেষে অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম এফ হোসেন বলেন, নীতিগতভাবে ব্যাংক অন্য ব্যাংককে সাহায্য করবে। তিনি আরও বলেন, আর্থিক সংকট কাটাতে 3টি টাস্কফোর্স গঠন করার কথাও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক খাতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর হাসান এইচ মনসুর। আমরা সরাসরি যোগ দিচ্ছি সেখানে। মানে উঠানোর জন্য লাইন করে দাঁড়িয়ে বা বিশৃঙ্খলা সৃষ্টি করে না করে অল্প অল্প করে টাকা তুললে পরে স্বাভাবিকভাবে তাদের ব্যাংকিং কার্যক্রম যদি বজায় রাখে তাহলে এটা হবে এই কারণে আমি বলছি, কারণ আমরা প্রত্যেকটা ব্যাংকের বোর্ড আমরা চেঞ্জ করে দিয়েছি, তাদের ম্যানেজমেন্টেরও চেঞ্জ হবে, তাদের গুণগত মান চেঞ্জ হবে এবং তার ঘুরে দাঁড়াবে। এবং শুধু এটাই একমাত্র পদক্ষেপ নয়, আমরা আবার ওই ব্যাংকগুলোকে আমরা যাব, প্রত্যেকটা ব্যাংককে আমরা অডিট করব, প্রত্যেকটা ব্যাংকের আমরা নতুন কার্যপ্রণালী কি হতে পারে, কোথায় রিস্ট্রাকচারিং প্রয়োজন হবে সেটা আমরা দেখব এবং একটা রোড ম্যাপ তৈরি করব। হয় সেটাকে আমরা নিজে পায়ে দাঁড়াবে যদি বড় ব্যাংক হয়, ছোট ব্যাংক হলে হয়তো মার্জ করে দেব, একেবারে ছোট একেবারেই যদি হয় হয়তো লিকুইডেশন হবে। যেটাই হোক না কেন আমরা ডিপোজিটরের স্বার্থটা দেখব, সেটা নিয়ে কোনো ব্যত্যয় নেই, প্যানিক হওয়ার কিছু নাই। এটা দিয়ে আমি শুরু করলাম আজকের বক্তব্য এবং এখানে আমি ব্যাংকারদেরও বলেছি যে ইন্টারব্যাংক মার্কেট থেকে আমাদের গ্যারান্টির বিনিময়ে ওই ব্যাংকগুলোকে যেন তারল্য দেওয়া হয়। আমরা নতুন কোনো টাকা ছাপাবো না তাদের জন্য। পার্থক্যটা ওইখানেই যে নতুন টাকা না ছাপিয়ে যে রিস্কটা আছে আমরা রিস্কটাকে মিটিগেশন করে দিচ্ছি, রিস্কটা কমিয়ে দিচ্ছি এবং তারা তারল্য পাবে আরেক ব্যাংক থেকে। ফলে ওভারঅল মানি সাপ্লাই বাড়বে না, কিন্তু আমার ম্যাক্রো স্টেবিলিটি নিয়ে কোনো সমস্যা হবে না। যদি এটা কাজ করে তাহলে আলহামদুলিল্লাহ আমরা একটা সলিউশন পেতে পারি উইদাউট এক্সপ্যানশনারি মনিটারি পলিসি। তো সেটার চেষ্টাতে আছি আমরা। স্যার, আপনি পিআরআই এ আপনি এবং রাজ্জাক ভাই একটা প্রোগ্রাম করেছিলেন, খেয়াল আছে আমাদের বাজেটের পর সেদিন আগে এই কথাগুলো স্যার বলছিলেন যে 50 বছরের মধ্যে যে পরিমাণে টাকা ছাপে নেয় সরকার, আজকে আমরা দেখতেছি যে এই ঘটনাটা এখন চোখের সামনে। এই যে স্যার অপরিণামদর্শী যেসব পদক্ষেপ সেন্ট্রাল ব্যাংকের ছিল, সেখান থেকে আজকে স্যার যে বেল আউট করার কথা স্যার আপনি বললেন, ইটস ফাইন, ভেরি ইনোভেটিভ। স্যার এইতে করে আরেকটা কথা স্যার, ইন্টারন্যাশনালি যেসব দেশ এবং যেসব সংস্থার কথা স্যার বলেছেন, ওইখান থেকে স্যার টাকা ফেরত পাওয়াটা আসলে কতটুকু আমরা আশাবাদী হতে পারি, এটা যদি স্যার আপনার কি মনে হয়? আমি খুব উচ্চ আশা করব না, কিন্তু শক্তভাবে কাজ করব, চেষ্টা করব সবই ফেরত আনা, কিন্তু কতখানি পারবো সেটা আমি এখনই ভবিষ্যৎবাণী করব না। কিন্তু আমি মনে করি যে অভ্যন্তরে যে সম্পদ আছে সেটাকে আমরা হস্তক্ষেপ করব, সেখানে সে জায়গাতে তো বড় সম্পদ পাওয়া যাবে। তারপরে তাদের স্পন্সর ডাইরেক্টরশিপ ইত্যাদি সেগুলোকেও আমরা মালিকানা পরিবর্তন করলেও কিছু অ্যাসেট তো আসবে সেখান থেকেও, নতুন মালিকরা তো সেখানে ক্যাপিটাল ইনজেক্ট করবে। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে তো 100% বাড়ি থেকে আনতে হবে আবার নতুন করে। স্যার, এবিবি প্রেসিডেন্ট বলছিলেন যে 3টা টাস্ক ফোর্স করবে, স্যার এই বিষয়টা স্যার আপনারা যদি। হ্যাঁ, 3টা টাস্ক ফোর্সের পরিকল্পনাটা এই কারণে যে এই যে ব্যাংকিং খাতের যে পুনরুদ্ধার বা সেটার জন্য আমাদেরকে খুব ব্যাপকভাবে কয়েক বছর ধরে কাজ করতে হবে। এটা একদিনের ব্যাপার নয় এবং এটা শুধু এই 8টা ব্যাংকের মধ্যে সীমিত থাকবে না, এটা বৃহত্তর আকারে আমরা প্রত্যেকটা ব্যাংকে আমরা দেখবো এবং তাদের কার্যপ্রণালী আমরা বিশ্লেষণ করে দেখবো ইন্ডিপেন্ডেন্টলি। আমরা ইন্ডিপেন্ডেন্ট অডিটর দিয়ে কাজ করাবো। এই কারণে একটা টাস্ক ফোর্স আমরা করব, যেখানে আমাদের বাংলাদেশের কিছু অভিজ্ঞ লোক থাকবে, আমরা বিদেশ থেকে কিছু অভিজ্ঞ ব্যক্তি নিয়ে আসবো যারা ইন্টারন্যাশনাল এক্সপার্ট, আইএমএফ থেকে আসবে, ব্রিটিশরা বলছে তারাও দিবে, ইউএস বলছে তাদের ইউএস ট্রেজারিও দিতে পারবে যদি আমরা চাই। তো আমরা আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা ব্যাংকিং খাত যাতে আমরা সুন্দরভাবে আবার গড়তে পারি, সেই উদ্দেশ্যে এই টাস্কফোর্সটা কাজ করবে, একটা টাস্কফোর্স। এখানে আমরা বাংলাদেশ ব্যাংকের অনেক অনেক মানে সাপোর্ট দেওয়া হবে, বাংলাদেশ ব্যাংকের স্টাফরা এটার মধ্যে
গভীরভাবে একসাথে কাজ করবে, কারণ আলটিমেটলি কাজটা তো বাংলাদেশ ব্যাংকেরই, কাজেই তো 80% স্টাফ। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন গভর্নর আহসান এইচ মনসুর। বকেয়া বেতন ও চাকরি স্থায়ী সহ নানা দাবিতে সাভার ও গাজীপুরের বিক্ষোভের কারণে নিরাপত্তা শঙ্কায় 70টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এসব বিক্ষোভে জড়িতরা শ্রমিক নয়, তারা চাকরি প্রত্যাশী বলে জানিয়েছেন কারখানা মালিকরা। সকালে সাভার আশুলিয়া ইপিজেড এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ একের পর এক কারখানায় ছুটি ঘোষণা করে। পরে বিক্ষুব্ধরা চালু কারখানাগুলোর সামনে গিয়ে বিক্ষোভ ও ইট পাটকেল ছোড়ে। এতে নিরাপত্তা শঙ্কায় ছোট বড় 50টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শ্রমিক নয় দাবি করে তারা কর্মপ্রত্যাশী বলে জানিয়েছেন কারখানা মালিকরা। এদিকে গাজীপুরের টঙ্গী, শ্রীপুর, রাজেন্দ্রপুর, ভোগড়া বাইপাস এলাকার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিল্প পুলিশের আশ্বাসে মহাসড়ক ছেড়ে যান তারা। এসব এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশ নিয়োজিত আছেন। দেশের স্বার্থে তৈরি পোশাক খাতের চলমান অস্থিরতা বন্ধে সরকারের সহযোগিতা চেয়েছেন এ খাতের উদ্যোক্তারা। বুধবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে এক জরুরি বৈঠক শেষে এ দাবি জানান ব্যবসায়ীরা। এ সময় তারা বলেন, তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধি ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দাবি আদায়ের নামে শ্রমিকদের রাস্তায় নামিয়েছে বলেও মন্তব্য করেন বিজিএমইএর নেতারা। তারা বলেন, বিশেষ করে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নতুন নতুন পক্ষ বিবাদে জড়িয়ে পড়ায় বন্ধ রাখতে হচ্ছে কারখানা। বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে উত্তরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আজকের বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে? ব্যবসায়ীদের আসলে মূল দাবিগুলো কি? হরি, ঠিক এই মুহূর্তে আমি উত্তরা সংলগ্ন যে বিজিএমইর প্রধান কার্যালয় সেখানে আছি। অর্থাৎ এখন থেকে বলা যায় 1 থেকে 2 মিনিট আগে তাদের যে পরিচালক সহ সদস্যদের যে মিটিংটা ছিল সেটা শেষ হয়েছে। আমি যদি একটু দেখাই সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে বিজিএমইর বর্তমান নেতৃবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ এবং যারা ব্যবসায়ী, উদ্যোক্তা, বিভিন্ন কারখানার মালিক, পরিচালক, তারা কিন্তু এই বৈঠকে উপস্থিত ছিল এবং সেটা কিন্তু দুপুর 3টা থেকে শুরু হয়েছে এবং সেটা কিন্তু কিছুক্ষণ আগে শেষ হলো। সামগ্রিকভাবে এখন তারা বর্তমান নেতৃবৃন্দ আমাদেরকে গণমাধ্যম কর্মীদেরকে তারা ব্রিফিং করবেন এই বিষয়টা। এবং এখানে কিন্তু বিজিএমইর বর্তমান নেতৃবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ, আমি যদি আরো নির্দিষ্ট করে রুবনা হক, সাবেক সভাপতি আনোয়ার পারভেজ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবং আপনি জানেন যে প্রতিবেদন আপনি দেখছিলেন যে সাভার, আশুলিয়া, গাজীপুর সহ বিভিন্ন জায়গায় প্রায় 60টির অধিক যে কারখানা বন্ধ আছে, সেই বিষয়ে চলমান পরিস্থিতি নিয়ে কিভাবে উত্তরণ করা যায় সেই বিষয় নিয়ে তারা এখানে আলোচনা করে। এখানে যেমন বিজিএমই কর্মকর্তা ছিল, শিল্প পুলিশের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এখানে উপস্থিত ছিলেন। এবং স্বাভাবিকভাবে বিভিন্ন তারা মতামত প্রকাশ করেছেন পক্ষ বিপক্ষে। তারা যেটা বলছে যে সরকার পরিবর্তনের পর সারা দেশে যে একটা পরিবর্তন হচ্ছে সেটার সুযোগে কিন্তু এই পোশাক খাতে কিন্তু এক ধরনের বিশেষ মহৎ তারা এটা সুযোগ নেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে তারা নির্দিষ্ট করে বলছে যে আসলে ঝুট ব্যবসাকে নিয়ন্ত্রণ নিতেই বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরি পায় তারা চলছে। শ্রমিকদেরকে নানাভাবে বুঝিয়ে দাবি দেওয়ার কথা বলে রাস্তায় নামানো হচ্ছে এবং যার ফলশ্রুতি তারা বাধ্য হয়ে কারখানা বন্ধ রাখতে হচ্ছে। এবং এই বন্ধ রাখার ফলে যে রপ্তানি যে আদেশ ছিল সেটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে, যার সামগ্রিকভাবে রপ্তানি আয়ের ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব। ধন্যবাদ শাহিদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রতি বছর দেশে চুরি হয় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার গ্যাস। অতিমাত্রায় রাজনৈতিক প্রভাব ও দুর্নীতিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবস্থা নাজুক। নতুন গ্যাসের অনুসন্ধান না পেলে মজুদ শেষ হবে আগামী 9 বছরেই। রাজধানীর তেজগাঁওয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম আয়োজিত সেমিনারে জ্বালানি বিশেষজ্ঞরা এসব কথা বলেন। প্রাথমিক জ্বালানি নিশ্চিত না করেই বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়ানোর দৌড়ে ছিল বিদায়ী সরকার, যার কারণে সর্বোচ্চ চাহিদার তুলনায় 67 ভাগ অবকাঠামো অলস বসে আছে।
আর গুনতে হচ্ছে ক্যাপাসিটি চার্জ, বাড়ছে বিদ্যুতের উৎপাদন খরচ ও ভোক্তা ব্যয়। অন্যদিকে দীর্ঘদিন উপেক্ষিত ছিল গ্যাস অনুসন্ধানের কাজ, বাড়েনি নিজস্ব কয়লার ব্যবহারও। বুধবার সেমিনারে বলা হয় 60% গ্যাস ব্যবহার হয় বিদ্যুৎ ও ক্যাপটিভ পাওয়ারে, চুরি হয় প্রায় 10 ভাগের মতো। 2030 সাল নাগাদ গ্যাসের চাহিদা বেড়ে 500 কোটি ঘনফুট দাঁড়াবে। উত্তোলন না বাড়লে এলএনজি নির্ভরতায় দাম হবে দ্বিগুণ। $12 যদি আমরা এলএনজি যেটা কিনছি, যদি আমি হিসাব করি, তাহলে এই গ্যাসটা যেটা আমাদের হারিয়ে যাচ্ছে, এটা ইজ ওয়ার্থ $1 বিলিয়ন। $1 বিলিয়ন এভরি ইয়ার। আপনি যত কিছুই বলেন না কেন, অনেক ইন্ডাস্ট্রিতে 2 নম্বরই হচ্ছে। Obviously, there has been political favoritism as well as corruption. এই দুটো জিনিস এত বেশি ডমিনেট করেছে যে যেটা টেকনিক্যালি ডিটারমিন হওয়ার কথা ছিল সেটা হয়নি, যেই কারণে আজকে আমরা এই অবস্থায় এসে পড়েছি। এখান থেকে বের হওয়া খুবই কঠিন। সেমিনারে ব্যবসায়ীরা বলেন, গত 10 বছরে সুতা উৎপাদনে গ্যাসের খরচ বেড়েছে 3 গুণের বেশি। তারপরও গ্যাস সংকটে উৎপাদন কমেছে 30 থেকে 40 ভাগ। শিল্প যদি না থাকে, ইকোনমি কিছুই হবে না। গ্যাস থাকবে, অতিরিক্ত গ্যাস হয়ে যাবে যখন শিল্প বন্ধ হয়ে যাবে। আমরা কি ওইদিকেই যাচ্ছি? আমার তো মনে হয় ওইদিকেই যাচ্ছি। সেমিনারে বলা হয়, প্রতি বছর গ্রাহক পর্যায়ে এনার্জি অডিট করে দক্ষতা বাড়ানো গেলে বিদ্যুতের চাহিদা কমবে 20 ভাগের বেশি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনার রূপসায় 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ প্রায় শেষ, কিন্তু গ্যাস সংকটে বাণিজ্যিক উৎপাদন পেছাতে হচ্ছে আরও 2 বছর। বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনা সরকারের মেয়াদে জ্বালানি ও বিদ্যুৎ বিভাগের মধ্যে সমন্বয়ের অভাব ছিল প্রকট, ফলে গ্রাহকের গুনতে হয়েছে বাড়তি মূল্য। 2018 সালে খুলনার খালিশপুরে রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ শুরু হয়। ব্যয় ধরা হয় প্রায় 8.5 কোটি টাকা। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির অধীনে প্রকল্পটি 2022 সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। পরে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ে। এখন পর্যন্ত ভৌত কাজ 82 ভাগ শেষ। চলতি বছরই বাকি কাজ শেষ হবে, কিন্তু গ্যাসের অভাবে বাণিজ্যিক উৎপাদন পিছিয়েছে জানুয়ারি 2027 পর্যন্ত। দেখতেছি যে ভোলা থেকে গ্যাস আনা যায় কিনা, সেটা তো পাইপলাইন করতে হবে। আরেকটা হচ্ছে যে উপরে যায় গ্যাস আছে, সেটাকে অন্য বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে হলেও এখানে গ্যাস দেওয়া যায় কিনা। একটা এফএসআরইউ, ওই যে বললাম তো আগে তো সব ওইসব কন্ট্রাক্ট করছে, আমরা তো সেই কন্ট্রাক্টে তো আমরা যেতে পারবো না। আমাদের এখন নতুন করে মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করতে হবে, তো সেটা করতেও 2-3 বছর লাগবে। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে খরচ সবচেয়ে কম, কিন্তু গ্যাসের অভাবে 12,000 মেগাওয়াট সক্ষমতার প্রায় অর্ধেকই ব্যবহার হয় না বলে মত বিশেষজ্ঞদের। এতে তরল জ্বালানি ও কয়লা বিদ্যুতের বাড়তি খরচের চাপ পড়ে গ্রাহকের ওপর। বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যে আগ্রহ এবং যে কর্মযজ্ঞ চালিয়েছি, গ্যাস সরবরাহের ক্ষেত্রে সেই কর্মযজ্ঞ আমরা চালাইনি। এর একটা কারণ হতে পারে, বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করতে আমরা যারা ইনভলভ থাকে সেখানে অর্থের যোগান এবং অর্থের দেনা পাওনার ব্যাপার আছে, উৎসাহটা সেখানে বেশি থাকে। ফলে এর বোঝাটা গ্রাহককে নিতে হচ্ছে, সাশ্রয়ী বিদ্যুৎ গ্রাহক পাচ্ছে না। রূপসা বিদ্যুৎ কেন্দ্রে দেয়া এডিবির 4,500 কোটি টাকার ঋণ 25 বছরে শোধ করতে হবে। উৎপাদন পিছিয়ে যাওয়ায় ঋণের কিস্তি পরিশোধে 3 বছর সময় পেছানোর আবেদন করা হয়েছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানি এক্সচেঞ্জ হাউসের ডলার ইনভেস্টমেন্টের সীমা 1,000 থেকে বাড়িয়ে 5,000 করার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে মানি এক্সচেঞ্জ পাসপোর্টের পরিবর্তে এনআইডি দিয়েও ডলার কেনাবেচা করা যাবে বলে জানিয়েছে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হাসান এইচ মনসুরের সঙ্গে প্রতিনিধিদের আলোচনায় এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে অ্যাসোসিয়েশনের সভাপতি MS জামান জানান, ব্যাংক যে দরে ডলার বিক্রি করবে তার সঙ্গে 1 টাকা যোগ করে মানি এক্সচেঞ্জ হাউসগুলো আগের মতোই বিক্রি করতে পারবে। এখন 5,000 হয়েছে, এখন আপনি 3,000, 4,000, 5,000, আপনি সর্বোচ্চ 5,000 পর্যন্ত ক্যাশ ডলার নিতে পারবেন। পাসপোর্ট এন্ডোজ করে আপনি নিতে পারতেছেন, তাহলে তো আর আপনার ওই খোলা বাজারও যাওয়া লাগতেছে না। খোলা বাজার তখন অটোমেটিক বন্ধ হয়ে যাবে, কার মার্কেট বন্ধ হয়ে যাবে। মানি এক্সচেঞ্জ মার্কেটে এটা সচল থাকলে এই বেনিফিটটা আপনার প্রত্যন্ত অঞ্চলে যারা আছে, দেশের ভিতরে যারা আছে, দেশের বাইরে যারা আছে, তারা এই সুবিধাটা ভোগ করবে।
খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সেনাবাহিনী ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে 1 টাকার বাজার আয়োজন করা হয়েছে। সকালে খাগড়াছড়ি সেনা রিজিয়ন মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। এ সময় 1 টাকায় চাল, মুরগি, মাছ, পেঁয়াজ সহ 19টি ভোগ্যপণ্যের মধ্যে যে কোনো 7টি পণ্য প্রয়োজন মতো কিনেন ক্ষতিগ্রস্তরা। স্বল্প আয়ের প্রায় 500 মানুষ ভোগ্যপণ্য কিনতে পেরে খুশি। এছাড়া বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত 10টি পরিবারকে পুনর্বাসনের জন্য নির্মাণ সামগ্রী ও গবাদি পশু দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। বাজার থেকে উচ্চ মূল্যের জিনিসপত্র কিনতে পারে না, তাদেরকে কিছু সহযোগিতা করা। এবং অলরেডি আপনারা শুনেছেন আজকে 19টা আইটেম থাকবে, তার মধ্যে 7টা আইটেম আপনারা নিতে পারবেন পছন্দ মতো, এবং আনুমানিক মূল্য 850 থেকে 1000 টাকা। এর পাশাপাশি এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।